নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রাজ্যে পাইলট প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ফুল বাগান গড়ে তোলা হবে ত্রিপুরায়। এটি গড়ে তুলতে চলেছে খোয়াই জেলার টাকচাইয়া তুলাশিখর ফরেস্ট রেঞ্জে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এ কথা জানান। অন্যান্য রাজ্যের মতো একটি ফুলের বাগান গড়ে তোলা হবে ত্রিপুরা রাজ্যে। এই ফুলের বাগানটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ফুলের বাগান হবে। এর জন্য জমি নির্ধারণ করা হয়ে গেছে। খোয়াই জেলার টাকচাইয়ার তুলাশিখর ফরেস্ট রেঞ্জে গড়ে উঠবে এই ফুল বাগানটি। এই পাইলট প্রজেক্টে যদি সফলতা আসে তাহলে রাজ্যের অন্যান্য জেলাতেও এমন ফুল বাগান গড়ে তোলা হবে। এই ফুলবাগান পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই কথা জানান। তিনি বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণ করা সহ বিভিন্ন উন্নয়নমূলক সরকারি কাজ করতে রাস্তার পাশে থাকা দীর্ঘ বছর পুরনো গাছ কাটা হয়েছে, কিন্তু গাছগুলি না কেটে রাস্তা সংস্কার করার মতো কোনো বিকল্প উপায় ছিল না। তাই পরিবেশে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে 5 জুলাই 5 মিনিটের 5 লক্ষাধিক গাছের চারা রোপণ করা হবে। এ বিষয় নিয়ে এখন পর্যন্ত স্কুল, কলেজ, সামাজিক সংস্থা, সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মীদের সাথে আলোচনা করা হয়েছে। সেদিন এই 5 লক্ষ গাছের চারা রোপণ করা হবে। তারপর গোটা মাস বৃক্ষরোপণের মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি সারা বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই চলবে না, এগুলো সঠিকভাবে পরিচর্যা করতে হবে। যেসব জাতীয় সড়ক সম্প্রসারণ হয়ে গেছে সেসব জাতীয় সড়কের দুপাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলের চারাও রোপণ করা হবে। মন্ত্রী আরও বলেন, একটি সিদ্ধান্তের কথা তিনি জানান, বর্তমানে যেসব পার্ক রাজ্যে রয়েছে সেগুলোর মধ্যে নতুনত্বর কোনো কিছু না থাকায় মানুষ হাঁপিয়ে উঠেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিনোদন পার্কগুলির মাধ্যমে সামাজিক অনুষ্ঠান করার জন্য মাল্টি ইউনিটেড হল করে দেওয়া হবে। একই সাথে যেমন হেরিটেজ পার্কের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, ককবরক মিউজিককে ব্যবস্থা করা হবে। নেহরু পার্কের মধ্যে অ্যাকুয়ারিয়াম চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী। ভারতবর্ষের আমাদের দেশের যে বনের এরিয়া পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া হচ্ছে 22%। তো দেশের এভারেজের থেকে আমরা অনেক উপরেই আছি। এটা আমাদের গর্ব এবং আনন্দ হয় আমাদের যখন এইসব কথা আমরা জানি। বাট ইন রিয়েলিটি ল্যান্ডটাই আছে, কিন্তু ফরেস্টটা মোটামুটি চলে গেছে। কি করে গেছে, কে করেছে, ইফ ইউ আস্ক মি, এই 3 মাসের বন দপ্তরের মন্ত্রী পক্ষে ওইগুলো উত্তর দেওয়া মনে হয় আমার কাছে তথ্য, কিন্তু এইটুকু বলতে পারি যে এই বনটাকে আমাদের রক্ষা করতে হবে। এই বনটাকে আবার নতুন করে গাছ লাগিয়ে প্রোটেকশন করে এই 60 বা 62% ফরেস্ট ল্যান্ডকে আমাদের সাজাতে হবে। এটাই আমার কাজ। দি ফার্স্ট স্টেপ আমি যেটা নিতে চাইবো এজ এ ফরেস্ট মিনিস্টার, আমার আধিকারিকরাও এখানে আছে, আমরা মিটিং করেছি। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন দপ্তরের অধীনে ত্রিপুরায় আমরা এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করতে যাচ্ছি যেটা নর্থ ইস্টের সবচেয়ে লার্জেস্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরাতে আমরা করছি। এবং ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে। পূর্ব তকচায় এডিসি ভিলেজ, তুলাশিখর ফরেস্ট রেঞ্জ এবং খোয়াই ডিস্ট্রিক্টে সেই ফুলের বাগানটা আমরা তৈরি করছি। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন একটা এজ এ পাইলট প্রজেক্ট আমরা একটা করে দেখি। কারণ এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আমরা জম্মু এন্ড কাশ্মীরে হয়েছে, এটা শোনা গেছে, বা অন্যান্য প্রদেশে তারা চেষ্টা করেছে, এটা হয়েছে, কর্ণাটকে হয়েছে, কিন্তু ত্রিপুরায় বা উত্তর পূর্বাঞ্চলে এইভাবে স্পেশাল কোনো জায়গায়
12 মাসে ফুল থাকবে এবং পর্যটকরা আসবে। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিনোদন এবং মানুষকে আকর্ষিত করে, পর্যটকরা যেন সেখানে আসতে পারে। অনেক ফিল্ম হচ্ছে, অ্যালবাম হচ্ছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। স্যান্দন টিভি। রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সময় মতো খাদ্যশস্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে খাদ্য জনসংবহন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে 5টি নতুন পণ্যবাহী ট্রাক ক্রয় করা হয়েছে। খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় 1,86 লক্ষ টাকা ব্যয় করে গাড়িগুলি ক্রয় করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর অরুন্ধতী নগর স্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়িগুলির উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, খাদ্য জনসংবহন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, খাদ্য জনসংবহন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। মন্ত্রী সুশান্ত চৌধুরী গাড়িগুলির উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে 1,86 লক্ষ টাকা দিয়ে 5টি পণ্যবাহী ট্রাক ক্রয় করা হয়েছে। বিগত দিনের 17টি পণ্যবাহী ট্রাক গাড়ি সহ এই 5টি গাড়ি আগামী দিনে গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করতে সঠিক সময় মতো খাদ্যশস্য পৌঁছানোর কাজ করবে। তিনি আরো বলেন, অরুন্ধতী নগর সেন্ট্রাল স্টোরটি আগামী দিন আরো কিভাবে আধুনিকরণ করা যায় সেদিকে গুরুত্ব দেবে সরকার। এর জন্য দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি উন্নত ব্যবস্থার মাধ্যমে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করাও সুদৃঢ় করা বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুন্ধতী নগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন, তাতে দপ্তর কর্তৃক আমরা 5টা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় 1,86 লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই 5টা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের 17টা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে, আরো সুন্দর হবে, মসৃণ হবে। তো এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম। এখানে আছেন আমাদের টিএসসিএল এর চেয়ারম্যান সাহেব জহর শাহ মহোদয়, আমাদের সেক্রেটারি ফুড আছেন, ডাইরেক্টর। বিলোনিয়ায় ভেজাল জলের রমরমা সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, পানীয় জলের বোতলের ভেতর মিলছে পোকা। কুম্ভ নিয়ন্ত্রণায় রয়েছে প্রশাসন। পানীয় জলের চরম ভেজাল প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার। অভিযোগ, পানীয় জলের মধ্যে মিলছে পোকা। ঘটনা বিলোনিয়ায়। বিলোনিয়া শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে এই ভেজাল জল। জলের বোতলে লেখা রয়েছে ফ্রেশ, যার বাংলা অর্থ পরিষ্কার, কিন্তু আসলে তা কতটুকু পরিষ্কার তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না। এই ফ্রেশ জলের মধ্যে পাওয়া গেল একটি বিষাক্ত পোকা। এই ফ্রেশ জলের কোম্পানিটি অবস্থিত আছে বিশালগড়ে। বিশালগড় থেকে ছড়িয়ে এ জলের বোতল বিলোনিয়া সহ সারা ত্রিপুরা রাজ্যে বিক্রি হচ্ছে দেদার। প্রশাসন ঘুমে, তাদের এই অনৈতিক কাজের তদারকি করার কেউ নেই। এর চাইতেও বড় বিষয় হলো এখন বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জলের বোতল খাওয়ার টেবিলে পরিবেশন করা হয়। যদি এ ধরনের জলের বোতল খাওয়া টেবিলে পরিবেশন না হয় তাহলে অনেকটাই নিজেকে ব্যাকডেটেড মনে করে অনেকেই। তাই স্বল্প মূল্যে নিজেকে আপডেট করার জন্য বিয়েবাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান কিংবা নিত্যদিনের পানীয় জলের বোতল কিনে খাচ্ছে সাধারণ মানুষ। বিলোনিয়ার এক ব্যক্তি জানায়, গত সোমবার উনার বাড়িতে কিছু অতিথি এসেছে। যথারীতি তিনি দোকান থেকে পানীয় জলের বোতল কিনে নেন। পরবর্তী সময় অতিথিদের জল দিতে গিয়ে দেখেন জলের বোতলের ভেতর পোকা নড়াচড়া করছে এবং লক্ষ্য করা যায় এ জলের বোতলের কোম্পানির নাম এস এন্টারপ্রাইজ। আপনার হাতে এটা কি? আমার হাতে একটা জলের বোতল। আমরা জানি জলের অপর নাম জীবন। আর আমি গতকালকে আমার বাড়িতে কিছু আগরতলা থেকে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্য এই জলটা নিয়েছি। ফ্রেশ, জলটার নাম ফ্রেশ আর ম্যানুফ্যাকচার বাই এস এন্টারপ্রাইজ। আজকে যখন সকালে আমি বেরোচ্ছিলাম তখন দেখতে পেলাম
এই জলটার মধ্যে একটা দেখুন একটা বড় পোকা, হ্যাঁ, ভেতরে সিল করা বোতলটা একটু দেখাবেন। সিল করা আছে, সিল করা আছে। আচ্ছা, এইভাবে যদি জলের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভাবতে হবে যে সমস্ত জলের বোটলিং কোম্পানিগুলো যে রয়েছে তাদেরকে উপরে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ এইভাবে তারা ব্যবসা করে যাবে অথচ মানুষের জীবনের সঙ্গে খেলা করবে, এটা হতে পারে না। তাহলে স্যার এর আগেও একটা বিষয় এসছে বিলুনিয়াতে, আর একটা জলের কোম্পানি যে অভিযোগ করেছিল, প্রতিবাদ করেছিল সাংবাদিকরা, সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, অথচ ওনাদের আধিকারিকরা কেউ বা অভিযোগ আছে ঢুকতে দেওয়া হয়নি, কেউ বা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওনার উপরে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। আজকে আপনার হাতে আরেকটা জলের ইয়ে এসছে, তাহলে আপনি জনগণ কতটুকু সুরক্ষিত ভাবছেন? এটা ফুড সেফটি অফিসার যিনি রয়েছেন, যিনি আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে দেখছেন এই বিষয়টা, তাদের উচিত এই জিনিসগুলোকে একটু শক্তভাবে দেখা, কারণ এভাবে একটা কম্প্রোমাইজ জীবনের সঙ্গে হতে পারে না। জলের সঙ্গে হতে পারে না, অন্য সব জিনিসের সঙ্গে হতে পারে, জলের সঙ্গে হতে পারে না। তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যেন এই ধরনের অসৎ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় আনা হয়। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত জলের কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, পাশাপাশি যেসব দোকানে জল বিক্রি হচ্ছে তারা কেন এ জল যাচাই করে বিক্রি করছে না, তার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। সান্দন টিভি। রাস্তা অবরোধকে ঘিরে উত্তেজনা, লিখিত দিতে হলো পূর্ত দপ্তরের আধিকারিককে। ঘটনা করবুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ রামভদ্রপাড়া এলাকায়। করবুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ রামভদ্র ভোলানাথ ও যোগেন্দ্র পাড়ার রাস্তা বহু বছর বেহাল দশায় পরিণত হয়ে আছে। প্রতিবাদে এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে রামভদ্র এলাকার পথ অবরোধ করে। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে যায় বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে যতনবাড়ি ফাঁড়ির পুলিশ ও নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পথ অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবে বলে জানায়। পরবর্তী সময় পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা ঘটনাস্থলে আসলে অবরোধকারীদের সাথে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে ওঠে অবরোধকারীরা। তাদের প্রশ্নের মুখে পড়ে আধিকারিক মশাই হতভম্ব হয়ে পড়েন। পরে এই আধিকারিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেহাল রাস্তা পরিদর্শন করেন এবং অবরোধকারীদের লিখিত দিয়ে যান, কিন্তু অবরোধকারীরা সে লিখিত মধ্যে মহকুমা শাসকের স্বাক্ষর চায়। পাশাপাশি দাবি জানায় আজকের মধ্যে রাস্তা সংস্কারের জিনিসপত্র নিয়ে আসতে হবে এলাকায়। শেষ পর্যন্ত লিখিত দিয়ে আধিকারিক রাস্তা সংস্কারের জিনিসপত্র আনতে যান। তারপর অবরোধ তুলে গ্রামবাসী। লিখিত দিয়া গেছে এবং দুদিন করছে যে এটাও প্রুফ আমরা ফটো দেখাইছে এলা গিয়া আমরা অবরোধ তুলে দিছি সকাল 7টা থেকে 11টা বাজে। কালকে যদি আরো মাল না ঢুকে বা কাজ না আরম্ভ না করে আবার আমরা অবরোধ করবো। সব কিছুরে দিয়ে গেছে কিন্তু কাজ করতেছে না। যে পুরা যে সিন্ধি পাড়া এটা যুগেন্দ্র পাড়া পর্যন্ত পুরা প্রবলেম, একদম খারাপ অবস্থা খারাপ। হ্যাঁ, সিন্ধি পাড়া তো যুগেন্দ্র পাড়া এবং বুড়াগি দোকান দিয়া করবো যায়। অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। এলাকায় বসবাস করে প্রায় 3 শতাধিক পরিবার। তারা নিত্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঘটছে যান দুর্ঘটনাও, এমনকি অ্যাম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যাওয়ার সময় অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীকে। তাই অবিলম্বে এই 7 কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য দাবি জানানো হয় আজকের অবরোধ থেকে। इलेक्शन रिक्वेस्ट खाइयानिबाबो मियाबो आं खाइमोना सानने इलेक्शन डेटि आबोनि बागै मियाबो आं खाइयानखा आंदिनो अबरोध खाइखा आंखा ताबो बुनाय आबोसे टारगेट दिला दिसे टारगेट काम सामने खामादना आमायो एजेंसी तो आरो इक्विपमेंट जो तो खाना उनको बहुत खाना এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তা সংস্কার করা সম্ভব হয়। সান্দন টিভি।
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে কৈলাসহর থানা ঘেরাও করল কংগ্রেস। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে কংগ্রেস কর্মী সমর্থকরা। রাতের অন্ধকারে কৈলাসহরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে মাঠে নেমেছে ঊনকোটি জেলা কংগ্রেস। মঙ্গলবার কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে ঊনকোটি জেলা কংগ্রেস কমিটি। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা রুনু মিয়া সহ অন্যান্যরা। বিধায়ক বিরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা শহরের জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর থানায় গেটের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল ওসির সাথে দেখা করে আলোচনা করে গ্রেপ্তারের দাবি জানায়। বিক্ষোভ প্রদর্শন শেষে কৈলাসহর থানার সম্মুখে বিধায়ক বিরজিৎ সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 4 জুন লোকসভা ভোটের গণনার পর গভীর রাতে শ্রীরামপুর এলাকায় সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস ভাঙচুর করে। 5 জুন গভীর রাতে কৈলাসহরের কাজির গাঁও এলাকায় অবস্থিত প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের পর 8 জুন গভীর রাতে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর করেছে। এই প্রতিটি ঘটনার সাথে শাসক দলের চিনেপুটি নেতারা জড়িত রয়েছেন। এ চিনেপুটিদের সাথে স্থানীয় শাসক দলের নেতারাও জড়িত রয়েছেন। খুব শীঘ্রই পুলিশ যদি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে তাহলে কৈলাসহরে শান্তির পরিবেশ নষ্ট হবে এবং এর জন্য পুলিশ দায়ী থাকবে বলেও বিধায়ক জানান। এছাড়াও বিরজিৎ সিনহা যে 2018 সালে রাজ্যে যেদিন বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় প্রয়াত উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙচুর করেছিলেন। সবগুলো ঘটনাই রাতের অন্ধকারে হয়েছিল। কাপুরুষেরাই রাতের অন্ধকারে এমন ন্যাক্কারজনক ঘটনা করে বলে জানান তিনি। আমরা কৈলাসহর থানার সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি। এইমাত্র জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদরুজ্জামান সহ 3 জন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন। বিষয়টা হচ্ছে গত 8 তারিখে সম্ভবত রাত্রে 10টার পরে 10 নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীরামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মর্মমূর্তি ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশীল পালন করা হয়। 8 তারিখে এই মূর্তিটি চুরমার করে দিয়েছে। এটাতে আমরা খুব পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে পরবর্তী সময় বিক্ষোভ প্রত্যাহার করে কংগ্রেস কর্মী সমর্থকরা। শান্তন টিভি। প্রায় মাসখানেক ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজধানীর পূর্ব শিবনগর নিবাসী অজিত সাহার কন্যা ঐত্রিকা সাহা। মেয়ের চিকিৎসা করে অসহায় পিতার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এবার অসহায় পিতা মেয়ের চিকিৎসার জন্য সরকার এবং মানুষের কাছে আর্থিক সহযোগিতা দাবি করেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পূর্ব শিবনগর নিবাসী অজিত সাহার একমাত্র কন্যা ঐত্রিকা সাহা। বয়স তার 7 বছর। দুরারোগ্য অটোইমিউন এনকেফেলাইটিস রোগে ভুগছে সে। পরপর 2 বার আইজিএম হাসপাতালে ভর্তি ছিল। এরপর নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। প্রায় 1 মাস জিবি হাসপাতালে চিকিৎসা করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে রেফার করে দেন কলকাতার আরজি কর হাসপাতালে। বাবার নয়নের মনে ঐত্রিকা, ডাকনাম দিয়া, বয়স 7 বছর। চোখের সামনে দিয়া ধীরে ধীরে নিভে যাচ্ছে। বাবার আর্থিক ক্ষমতা ততটা সচ্ছল নয়। যাবতীয় যা ছিল সহায় সম্বল সব মেয়ের চিকিৎসায় দিয়ে দিয়েছেন। এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে এক রাস অন্ধকার। কিছুতে বাঁচানো যাবে নাকি দিয়াকে?
বাবা মা নাওয়া খাওয়া ভুলে পড়ে রয়েছেন হাসপাতালে। একমাত্র ভরসা ঈশ্বর আর সমাজের মানবিক মুখ। সেদিনও দিয়া হাসি খুশি মুখে ঘুরে বেড়াত, বাবা মায়ের কোল জুড়ে থাকত। কে জানে এমন দুর্দিন ঘনিয়ে আসবে। ছোট্ট দিয়াকে নিয়ে বাবা মা কত স্বপ্ন দেখেন। ধীরে ধীরে স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসছে। নেব নেব দিয়া আপনাদের ভালোবাসায় আবার জ্বলে উঠতে পারে। আমরা সইতে পারবো না যদি অর্থের অভাবে দিয়াকে বাঁচানো না যায়। ঈশ্বর আমাদের কঠিন পরীক্ষা নিচ্ছেন। আসুন আমরা সবাই মিলে যে যার স্বার্থ মতো পরিবারটির পাশে দাঁড়াই। দিয়া সুস্থ হোক, জ্বলে উঠুক আবার। ঈশ্বরের মন্দিরে, ঈদগাহে, বুদ্ধ বিহারে, গির্জায় অনেক দিয়া জ্বেলেছি আমরা। আজ না হোক আমাদের সকলের প্রার্থনা হোক এই দিয়াটিকে বাঁচিয়ে রাখার। আমরা আমাদের সাধ্য মতো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। দিয়া আবার জ্বলে উঠলে সেটাই হবে স্রষ্টার শ্রেষ্ঠ আশীর্বাদ। যারা দিয়াকে আবারও জ্বলে উঠতে সাহায্য করতে চায় সে সমাজের মানবিক মুখগুলো সরাসরি 9366663895। আমি আবারও বলছি 9366663895 এই নম্বরে আর্থিক অনুদান পাঠাতে পারেন। স্যান্দন টিভি। 25 কোটি টাকার ব্রাউন সুগার সহ দামছড়া থেকে আটক এক পুলিশ কনস্টেবল সহ মোট 2 পাচারকারী। ধৃতরা হল পুলিশ কনস্টেবল সাইদুল রহমান এবং জসিমউদ্দিন। তাদের বাড়ি সোনামুড়া মহকুমায়। দামছড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত রাজ্য পুলিশের কনস্টেবল হাতে নাতে প্রমাণ পেল দামছড়া থানার পুলিশ। সোমবার রাতে দামছড়া থানার পুলিশ 25 কোটি টাকার ব্রাউন সুগার সহ আটক করে 2 নেশা কারবারিকে। ধৃতদের মধ্যে একজন রাজ্য পুলিশের কনস্টেবল। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দামছড়া থানার ওসি জানতে পারে একটি গাড়িতে করে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মিজোরাম থেকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে। যথারীতি দামছড়া থানার ওসি পুলিশ কর্মীদের সাথে নিয়ে মিজোরাম সীমান্তের দশরথ সেতুর সন্নিকটে ওত পেতে বসেন। TR01BV0595 নম্বরের গাড়িটি দশরথ সেতু অতিক্রম করে রাজ্যে প্রবেশ করার সাথে সাথে দামছড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। সাথে সাথে আটক করা হয় গাড়িতে থাকা সাইদুল রহমান ও জসিমউদ্দিনকে। ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আটক করা গাড়িটি থেকে 177 কেসে 2 কেজি 150 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। একই সাথে আটক করা হয়েছে সোনামুড়ার কুলুবাড়ি এলাকার বাসিন্দা সাইদুল রহমান ও সোনামুড়া ঠাকুরমুড়া এলাকার বাসিন্দা জসিমউদ্দিনকে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কালোবাজারে মূল্য আনুমানিক 25 কোটি টাকা হবে বলে জানান তিনি। খবর নিয়ে জানা যায় ব্রাউন সুগার সহ ধৃত সাইদুল রহমান রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে সে বিশালগড় মহকুমা আদালতের এক বিচারকের PSO হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ কনস্টেবল ব্রাউন সুগার পাচারের সাথে যুক্ত এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে বিভিন্ন মহলে। ধৃত 2 নেশা কারবারির বিরুদ্ধে দামছড়া থানায় NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্যান্দন টিভি। গরু পাচার চক্রের 2 সদস্যকে আটক করল বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকেই তাদের আটক করা হয়েছে। বিশালগড় থানার ওসি জানান, গরু পাচার চক্রের 3 সদস্যকে আগেই আটক করা হয়েছিল। সোমবার রাতে বিশালগড় থানার অধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এই পাচার চক্রের আরও 2 সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সাথে থাকা একটি মালবাহী বোলেরো পিকআপ গাড়ি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি চুরির গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন পাচারকারীর নাম উঠে এসেছে। ধৃত 2 পাচারকারীর নাম আতাউর রহমান জয় এবং কাশেম মিয়া ওরফে রাকেশ। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। এটা অ্যাকচুয়ালি আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে আমরা একটি অভিযান চালিয়ে
একটি গরু পাচারকারী একটি দল, তাদের 3 জন সদস্যকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম। এখন তাদের 2 জন সদস্যকে গতকাল আমরা ধরতে সক্ষম হয়েছি। তাদের সঙ্গে আমরা একটা বোলেরো পিকআপ ভেহিকেল, যে গাড়িটা দিয়ে তারা গরু চুরি করতো, সেটাও আমরা সিজ করেছি এবং পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে যা বেরিয়েছে, চুরি করা একটি গরুও উদ্ধার হয়েছে। প্লাস আরো কিছু যারা পাচারকারী আছে তাদের নামও বের হয়েছে, তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। কোনখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার গাড়ির নম্বরটি কত স্যার? গাড়ির নম্বর তো এটা তো চেকিং করতে হবে, কাজে সামনের গাড়িতে 1 নম্বর, পিছনের দিকে নাম্বার নেই। এটা তো বোলেরো পিকআপ ভেহিকেল। স্যার কি নাম অভিযুক্তদের? একজনের নাম হচ্ছে আতাউর রহমান জয়, আরেকজনের নাম হচ্ছে আপনার রাকেশ, কাশেম মিয়া রাকেশ, এলিয়াস রাকেশ। আমরা তাদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য ক্লিয়ার করবো আদালতে, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু বেরিয়ে আসতে পারে আমাদের বিশ্বাস। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মাইগঙ্গা 6 নং ওয়ার্ডের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘ 30 থেকে 35 বছর পুরনো হলেও মেরামতের কাজে এখনো পর্যন্ত উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে এই রাস্তা ধরে বসবাসরত 30 থেকে 35টি পরিবারের যাতায়াতের প্রচণ্ডভাবে সমস্যায় পড়তে হচ্ছে। এই রাস্তা ধরে কোনো প্রকারের যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হেঁটে পর্যন্ত বাড়ি পৌঁছাতে এলাকাবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযোগ, স্থানীয় মেম্বার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য বারবার জানানো হলেও তাদের স্পষ্ট বক্তব্য করে দেওয়া হবে, কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজে কোনো প্রকার হাত লাগায়নি। যেদিকে কাজ করণের লাগিয়া আজকে আন্দোলন করছিলাম। তখন রামভদ্র এডিসি ভিলেজের সিন্ধুজয় পাড়া তো যুগেন্দ্র পাড়া রোড, এটা কাজ করাইছে না লাগিয়া আমরা আজকে রাস্তা অবরোধ করছিলাম। রামভদ্র সিন্ধুজয় পাড়া, সিন্ধুজয় পাড়া তো যুগেন্দ্র পাড়া। তখন আমরা রাস্তা ঠিক করানোর লাগিয়া চাই, রাস্তা মেরামতের জন্য। রামভদ্র টোটাল আছে 100 পরিবার, যানবাহন করণে তো অনেক অসুবিধা আছে। এখানে কোনো সময় রুগীও ইয়া যায়, আর কোনো সময় ইমার্জেন্সিও রুগী ইয়া গেলে এরপরে দিয়া রাস্তা খুব অবস্থা খারাপ। এটার জন্য আমরা এটা তাড়াতাড়ি ঠিক করণে লাগিয়া মানে রিকোয়েস্ট করছিলাম আর কি। ওখানে PWD RMB থেকে তারা ডিপার্টমেন্ট থেকে আমরা আবেদন করি। রাস্তাটা এসে 5 কিলোমিটার আছে, আর দন্যাবাড়ি তো বৈরাগী দোকান আছে, এখানে 60 কিলোমিটার। এটা 15 বছর কাটে। হ্যাঁ, মঙ্গলবার আন্তর্জাতিক রোটারি ক্লাবের উদ্যোগে দক্ষিণ গঙ্গানগরে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3240 এর ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ আগরওয়াল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর নিখিল সিনহা, জোনাল সেক্রেটারি বিপ্লবনাথ ও প্রণয় চন্দ। আন্তর্জাতিক রোটারি ক্লাবের পক্ষে সুবীর সোম জানান, 10 জুন ধর্মনগরে আন্তর্জাতিক রোটারি ক্লাবে একটি বিশেষ দিন। এদিনে মোট 5টি হুইল চেয়ার বিতরণ করা হবে। নমস্কার, আমি সুবীর সোম। আমি রোটারি ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটা বিশেষ দিন। আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3240 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান নীলেশ আগরওয়ালজি এখানে আছেন, উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট গভর্নর নির্মল সিংজি, উপস্থিত আছেন আমাদের জোনাল সেক্রেটারি রোটারিয়ান বিপ্লবনাথ মহাশয় এবং জোনাল সেক্রেটারি রোটারিয়ান প্রণয় চন্দ্র মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা অত্যন্ত গর্ববোধ করছি ওনাদের প্রেজেন্স আমরা এখানে পেয়েছি। এবং আজকে প্রথম আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আমরা 5টা হুইল চেয়ার আমরা দুটো সংস্থা এবং 3 জন ইন্ডিভিজুয়ালকে আমরা প্রদান করব। তারপর আমাদের নির্দিষ্ট মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্ব-অভিমানী সহযোগিতায়
এলজিবিটিদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, সমাজে যারা এই ধরনের ব্যতিক্রমী হয় তাদের পরিবার তারা নির্যাতনের শিকার হতে হয়। সমাজ তাদের বিভিন্ন কথা বলে কটূক্তিও করে, তাই সমাজকে সঠিক দিশা দেখানোর জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। প্রথম ত্রিপুরায় ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হওয়ার পর এই প্রথম আমাদের যে নোডাল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। এটা হলো 1 ডে সেমিনার ক্লাস সেন্সিটাইজেশন প্রোগ্রাম। এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরের থেকে 4 জন গেস্ট এসেছেন। একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিরাজ স্যার, আর আছেন কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের কর্নিশ দে সরকার, আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট, যিনি নাকি 25 বছর যাবৎ এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে, আর আছেন রবিনা বড়িহা, যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে। তো উনিও জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদের বিবাহিত মেয়েকে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এদিন ষষ্ঠীর থানে পুজো দেন শাশুড়ি, কারণ শাশুড়ি জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন। অনেকের মতে তাই জামাইয়ের মঙ্গল কামনাতে পালিত হয় এই ষষ্ঠী। যাই হোক, বুধবার জামাই ষষ্ঠীকে ঘিরে চলছে ঘরে ঘরে ব্যাপক আয়োজন। আগামীকাল রাত পোহালে জামাতাকে দেওয়া হবে ষষ্ঠী। মঙ্গলবার সকাল থেকে বাজারে দেখা গেছে শাশুড়িদের ভিড়। মন পছন্দের বাজার করে তারা এদের জামাইকে ষষ্ঠী দেবে, কিন্তু বাজারে ষষ্ঠী সরঞ্জামের মূল্য আকাশ ছোঁয়া। তবে .com যুগের অনেক শাশুড়ি বানা নিজেদের হাতে তৈরি করতে পারেন না, তারা বাজার থেকে ক্রয় করে নিচ্ছে বানা। সে বানা জামাইয়ের হাতে পরিয়ে দেবে তারা, পাশাপাশি মিষ্টিমুখ করাবে। এর জন্য বাজারের ফল ও মিষ্টির দোকানে ছিল উপচে পড়া ভিড়। সবকিছু রয়েছে, কিচেন এভরিথিং রয়েছে। যেমন এখানে টাউনে এখন দুব্বা, উচ্চে পাতা, করমচা, মোটা এখন এগুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে রেডিমেড সব কিছু আছে। আপনি যা নেবেন দিব, মোটাটা আপনি 60 টাকা করে। এখানে সব কিছু ডাবল করে আছে, তো এরও ভ্যারাইটি আছে। এখানে আছে 50 টাকা করে জোড়া, ঠিক আছে। অনেক কিছু আছে, তো আপনারা আসতে পারেন বোকাগন্ডি বাজারে, আমরা স্থানীয় বাজার। চাহিদা কীরকম? চাহিদা এক ভ্যারাইটি এক রকম। কীরকম চাহিদা কীরকম আছে? খুব ভালো, টাউনে অনেকটাই। আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে ফুল, বেলপাতা, সুতা, মোটা এগুলো নিয়ে আসি বসি। ভালো ব্যবসা। কীরকম রেট রয়েছে? মোটা 50 টাকা, 40 টাকা। বানা 10 টাকা। ত্রিপুরার রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিনের কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চাকমা, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জিমনাস্ট দীপা কর্মকার, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানান, রাজ্যের প্রতিভাবান নারী শক্তিকে কৃতি সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান থেকে মেয়েদের বার্তা দেওয়া হবে তারা যাতে আগামী দিন রাজ্যের ও দেশের মুখ উজ্জ্বল করে, এবং এই প্রত্যাশা কামনা করে সমাজ। এদিন মোট 13 জন কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানান তিনি। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এই রাজ্যের প্রতিভাবান মাতৃশক্তিকে, নারী শক্তিকে কৃতি সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ডে যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি শ্রীমতী নীতি রেখা চাকমা মহোদয়া উপস্থিত আছেন। আমাদের রাজ্যের শুধু না, ভারতবর্ষেরও যিনি গর্ব, আমাদের জিমন্যাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মহোদয়া
এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন, তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন, সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি। তো সত্যি আজকে এত ভালো লাগছে যে আমাদের মহিলা কমিশনের এই মহতী অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছে। আচমকাই কুলাই জেলা হাসপাতালের সামনে প্যাথোলজিগুলিতে অভিযান চালালেন ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর আধিকারিক বিশ্বজিৎ সিংহ রায়। সাধনা প্যাথোলজি বন্ধ করে দিলেন তিনি। কুলাই জেলা হাসপাতালের সামনে প্যাথোলজিগুলিতে অভিযান চালালেন ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টিং আধিকারিক বিশ্বজিৎ সিংহ রায়। মঙ্গলবার বিকেলে আচমকাই কুলাই জেলা হাসপাতালের সামনে যে প্যাথোলজিগুলি রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা এবং কাগজপত্র সহ রোগীদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে আসেন ড্রাগস ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। বেশ কয়েকটি প্যাথোলজিতে এদিন অভিযান চালান তিনি। কাগজপত্র সহ বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেন তিনি। প্যাথোলজিগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা সে বিষয়েও নজর দেন তিনি। পাশাপাশি এদিন তিনি সাধনা প্যাথোলজিতে হানা দেন। প্যাথোলজির ভেতরে ঢুকে ড্রাগস ইন্সপেক্টিং আধিকারিক বিশ্বজিৎ বাবুর চক্ষু চরক গাছ হয়ে যায়। প্যাথোলজির কাগজপত্র কিছুই ঠিক ছিল না, পাশাপাশি ছিল নোংরা আবর্জনাতে ভরপুর ছিল এই প্যাথোলজিটি। এমনকি রিপোর্টেও ভেজাল ছিল। সেসব বিষয় দেখে ড্রাগস ইন্সপেক্টিং আধিকারিক বিশ্বজিৎ সিংহ রায় প্যাথোলজিটি বন্ধ করে দেন। ড্রাগস ইন্সপেক্টর আধিকারিক বিশ্বজিৎ সিংহ রায় বলেন, মাঝে মধ্যেই প্যাথোলজিগুলির বিরুদ্ধে তার কাছে বহু অভিযোগ জমা পড়েছে। টেস্ট না করে ভুল রিপোর্ট দিয়ে দেয় তারা। এ কারণে এদিনকার এই অভিযান। অভিযোগ আসলেই এমন অভিযান জারি থাকবে বলে জানান বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ সিংহ রায়, আমি সিএমও অফিস থেকে এসেছি। আমি ইন্সপেক্টিং অফিসার ড্রাগ। আমি ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসারের চার্জে আছি। আমরা ইন্টেন্সিভ ইন্সপেকশন করি বিভিন্ন প্যাথোলজি বিভিন্ন দোকানে, ওষুধের দোকানে। এটার একটা পার্ট হিসাবে আমি আজকে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে বিভিন্ন প্যাথোলজিতে এসেছি। অন্যান্য প্যাথোলজিগুলি লাইফ লাইন বা ন্যাশনাল বা অন্য যেগুলি আছে এগুলিতে মোটামুটি কিরণ প্যাথোলজি যেগুলিতে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই সাধনা প্যাথোলজিতে এসে অনেকগুলি ডিসক্রিমিনেন্সি পেয়েছি। উনি এইগুলি ফায়ার এক্সটিংগুইশারটা এই করেননি, তারপর আর উনি ভীষণ আনক্লিন, তারপর ভালো করে এই করেন না, টেস্ট করেন না। আবার দীর্ঘদিন ধরে এখানে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে কিছু প্যাথোলজিকে নাম না করে কিছু কিছু চিঠি আমাদের এই আছে অফিসে আছে বা মুখ্যমন্ত্রী স্যারের কাছে বা আমাদের হেলথ মিনিস্টার স্যারের কাছেও যায়। তার পরিপ্রেক্ষিতে আমি একটা ইনভেস্টিগেশনও এসেছি। তো আমি আজকে কিরণ প্যাথোলজিকে একটা ইন্সপেকশন করে একটা রিপোর্ট দিয়ে যাব। ওনাকে শোকজ করা হবে। শোকজের এগেনস্টে উনি যে জবাব দেবেন তার এগেনস্টে আমাদের রেজিস্টারিং অথরিটি মানে সিএমও স্যার যদি স্যাটিসফাই হয় তাহলে ওনাকে দোকান চালানোর এই দেবেন, পারমিশন দেবেন। আদারওয়াইজ উনি যে ক্রাইটেরিয়া যে প্রোটোকলগুলি ওনার ফিল আপ করা উচিত। শুধুমাত্র আমবাসা মহকুমার অন্তর্গত কুলাই নয়, রাজ্যের প্রতিটি মহকুমায় এমন বহু প্যাথোলজি রয়েছে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। স্বাস্থ্য দপ্তরের পদাধিকারীদের উচিত সে সমস্ত প্যাথোলজিগুলো রোগীদের সার্বিক পরিষেবা দিচ্ছে কিনা সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করা। আর এমনটাই দাবি উঠছে সাধারণ নাগরিকদের তরফে। সান্দন টিভি। আগামী 17 জুন মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ঈদুল জোহা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার প্রতি বছরের মতো এই বছরেও জমে উঠল বিশেষ গবাদি পশুর হাট। মহকুমা প্রশাসনের তরফে মহকুমার বেশ কয়েকটি জায়গায় এই হাটের ব্যবস্থা করা হয়। মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে এই হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক সমাগম দেখা যায় এদিন। গবাদি পশুর বিক্রয় মূল্য বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদার মধ্যে পড়েছে ভাটার টান। আর এলো পশ্চিম না কটা গরু আনছেন? 5টা গরু আনছি। বিক্রি হয়েছে রে? অনেকটা বেশি না, বাজার বেশি সুবিধা না। সুবিধা না কেমন? দ্রব্যমূল্য অনুসারে বাজার যে রেট হয় এতে বুঝবুনি। এবার প্রত্যেকবারই মনে করেন লাভ করতে না, হ্যাঁ বেশি লাভ করতে না, আর বেশি লস হইতো না, মিডিয়ামে থাকবো। আপনার 5টা গরু কত কেমন খরচ হয়েছে? 5টা গরু মনে করেন আমার প্রায় 3 লক্ষ টাকা। কেমন দাম? কেমন দাম তো একটু বেশি লাগে। গতবার তুলনায় কি দাম এবার বেশি হচ্ছে? এখন পর্যন্ত গরু ক্রয় করেছেন নি?
দেখতেছি অনেক কিনছি না কয়টা গরু দেখলেন এই পর্যন্ত? দেখছি তো 3টা দেখছি আর অনেক বেশি দেখছি কি মনে করতেছেন দ্রব্যমূল্য অনুসারে কি গরুর দামটা একটু বেশি হইতেছে? বেশি হইতেছে, গতবার তুলনায় কি বেশি হইতেছে? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।